তো হারকিউলিস পুরোপুরি টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে রেখেছিল। ইউকিও তাকে ধরে ফেলে এবং ফুরামাকি জয়ের উদযাপন করতে থাকে, কারণ টেটসু এবং ইউকিও তারা অলরেডি হারকিউলিসকে হারিয়ে দিয়েছে। বন্ধু শিনজো তার সবাইকে সুসংবাদ দিয়ে দেয় যে লড়াইয়ে আমরা জিতে গেছি। এই খবর শুনে মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে আসে, কারণ ইউকিও এবং কেটসু না থাকলে তাদের এই জয় কোনোভাবেই আসতো না। তাদের কারণেই এই সবাই তাদের জীবন বেঁচে গিয়েছে। সবাই টেটসু এবং ইউকিওকে ধন্যবাদ দেয়, কারণ তাদের কারণেই তারা এই নিরাপদে তাদের বাঁচাতে পেরেছে। কিন্তু কেউ জানতো না যে যখন কোনো মাস্টারের সঙ্গে যুক্ত কাইজুর মৃত্যু হয়, অর্থাৎ কাইজু মারা যায়, তখন তার পাইলটের কাছে সেই মৃত্যুর যন্ত্রণাটাও পৌঁছায় এবং এই যন্ত্রণাটা ভয়াবহ, অন্ধকার, অসহনীয় কষ্ট এবং সমস্ত ইন্দ্রিয় হারিয়ে ফেলার অনুভূতি অনুভব করায়, যার কারণে সাগামি সব একসাথে অনুভব করতে পারে। তার হারকিউলিস মারা যাওয়ার কারণে এই অনুভূতি ফিল করতে পারে। সে মাটিতে পড়ে যায়। এই ভয়াবহ যন্ত্রণা যা যে কোনো মানুষকে পাগল করে দিতে পারত, তা সত্ত্বেও সাগামি দাঁড়িয়ে থাকে। সে বারবার টেটসুকে মারার কথা বলতে থাকে। টেটসু বলে যে লড়াই এখনো শেষ হয়নি। টেটসু সাগামির কাছে যাচ্ছিল। ইউকিও তাকে আটকানোর চেষ্টা করে, কারণ এটা খুবই বিপজ্জনক ছিল, কিন্তু টেটসু মানে না। টেটসু জিজ্ঞেস করে সাগামিকে যে তার মধ্যে এত জেদ কোথা থেকে আসছে। টেটসু বলে লড়াই তখনই শেষ হয় যখন দুই পক্ষের মধ্যে কোনো শত্রুতা কিংবা ঘৃণা আর বাকি থাকে না। ইউকিও টেটসুর এই কথাগুলো শুনে ভাবতে থাকে, এটা কি সেই টেটসু যে কিনা কারোর সাথে কথা বলতে পারতো না? আমার তো এসব মনে হচ্ছে না। টেটসু বলে, আমি যদি এমন কোনো কিছু করে থাকি যার কারণে তোমার কাছে আমার প্রতি এত ঘৃণা সৃষ্টি, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইব। তার জন্য তোমাকে মিশিমামলের সবার এবং আওয়ের সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। ওদিকে সাগামি তার অবশিষ্ট বোধশক্তি সামলানোর চেষ্টা করতে করতে নিজের অতীতের কথা মনে করতে শুরু করে। তার বাবা একজন সরকারি অফিসার ছিলেন, কিন্তু তার এই পদ বা এই চাকরি হারানোর কারণে তিনি শুধু তার প্রেমের সম্পর্কের কথাই ভাবতেন। তার পিতা কখনোই সাগামিকে কোনো আবদার বা তার যে স্নেহ, পিতা মাতার স্নেহ পাওয়ার যে অধিকার রয়েছে একটি সন্তানের, এরকম কোনো কিছুই করত না। বরং একদিন সাগামি অসুস্থ হয়ে পড়ে বা অনেক জ্বর ছিল, সে মারা যেতে পারত, কিন্তু তার মা বাবা 3 দিন ধরে তাকে দেখতেও আসেনি। শেষ পর্যন্ত সে নিজে সবকিছু করে তার অসুস্থতা নিয়ে, এবং সে চায়নি তার কেউ এই অবস্থা দেখুক। নিজের বাবা মার মতো তার ভেতরে বিশাল অহংকার ছিল, কিন্তু সে তাদের জন্য কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে টাকা পয়সা কিংবা দুনিয়ার লোভী সবকিছুই মূল্যবান ছিল। এই কারণেই সাগামি নিজেকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। তার ভেতরে এই ঘৃণা সৃষ্টি হওয়ার কারণেই ধীরে ধীরে সে টেটসুকেও হিংসা করতে শুরু করে। টেটসু যে মানুষকে বাঁচাতো এবং সবার প্রিয় ছিল, যাকে সবাই সেভিয়র বলতো, সাগামি নিজেকে জিজ্ঞাসা করতে থাকে তার কি করা উচিত। পরে সে বুঝতে পারে যে হয়তো শুরু থেকেই তার হার মেনে নেওয়া উচিত ছিল। যেমন কোনো ব্যক্তি টিভিতে কোনো মহান খেলোয়াড়কে দেখে বোঝে যায় যে সে কখনো সেই পজিশনে যেতে পারবে না, ঠিক তেমনি সাগামিকেও নিজের সাধারণ জীবন নিয়ে খুশি হওয়া উচিত ছিল। এসব কিছু হওয়ার পরেও সে তার সেভিয়র হওয়ার স্বপ্ন ছাড়তে পারেনি। তখন আমরা দেখি সাগামি আবার অতীতে চলে যায়। অতীতের স্মৃতি মনে করতে থাকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে জানতে পারে যে তার বেয়ারদের প্রজেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। তার বদলে অপারেশন ফাইনাল ব্যাটেলকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ বেয়ারদের প্রজেক্টের সব অর্থ তখন সেই ফাইনাল ব্যাটেল প্রজেক্টে লাগানো হচ্ছে। কারণ টেটসু এবং ইউকিও যেহেতু মহাকাশ থেকে সমস্ত কাইজুকে গোড়া থেকে শেষ করে দিবে, তাই এই প্রজেক্ট তৈরি করা হয়েছে, যার কারণে সেই বেয়ারদের প্রজেক্টের আর কোনো মূল্যই নেই। এসব কথা শুনে সে তখন প্রচণ্ড রেগে যায়। তখন সেখানে তাদের কর্মকর্তা যারা ছিল সাগামির, তারা জানায় যে 20,000 কাইজুর একটি বিশাল দল পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই বিপদের কারণেই বেয়ারদের সব প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত বাজেট সবকিছু হচ্ছে ওই ফাইনাল ব্যাটেলের, অর্থাৎ টেটসু এবং ইউকিওর যে যুদ্ধজাহাজ বা তাদের যে মিশন, সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেখানে তার কর্মকর্তা অর্থাৎ উচ্চ পদের যারা ছিল, তখন তারা বলে এই যুদ্ধ জিততে হলে আমাদেরকে এই অপারেশনকে সুনিশ্চিত করতে হবে। এসব কথা শুনে সাগামি একদম ভেঙে পড়ে, কারণ তার এত বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যায়, আর এসব কিছুর সম্মান এবং ক্রেডিট একমাত্র টেটসুই নিতে যাচ্ছিল। সে বারবার বিড়বিড় করতে থাকে যে সে টেটসুকে মেরে ফেলতে চায়, কারণ প্রতিবার তার সফলতা শুধু টেটসুই পায়। এই সময় সাগামিয়েন নামের একটি মহিলার সাথে যোগাযোগ করে। তারা একে অপরকে আগে থেকেই ভালো করে চিনত। সেই মহিলা তাকে আশ্বাস দেয় আর বলে, চিন্তা করো না,
কারণ সে কথা দেয় যে সাগামিকে সেভিয়র হওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা দেখাবে। এন নামে সেই মেয়েটি জানতো যে তাকে ঠিক কী করতে হবে। সেই মেয়েটি সাগামিকে বলে তারা সেই মহাকাশযান বা যুদ্ধ জাহাজটি ধ্বংস করে দিবে। তো বর্তমানে ফিরে আসি। তখন টেটসু সাগামিকে কিছু বিড়বিড় করে শুনতে পায়, কিন্তু তার কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। সাগামি যেন কোনো গভীর ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল সে তার অতীতের কোনো ঘটনা আবারও জীবন্ত দেখছে। অর্থাৎ অতীতের সেই মহাকাশযান ধ্বংস হওয়ার যে ঘটনা সেটা সে সেখানে দেখতে পাচ্ছে। ইউকিও ভাবে সে হয়তো তার পুরো জীবন মৃত্যুর আগে চোখের সামনে ঘুরছে। মনে হচ্ছিল কারোর সাথে কথা বলছে এবং তার কথা শোনা যাচ্ছিল। হঠাৎ টেটসু একদম অবাক এবং তার চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ যখন সাগামি ফাইনাল ব্যাটল এবং স্পেস ব্যাটলশিপ ধ্বংস করে দাও এই কথা বলতে শুনে, তখন এটি শুনে টেটসু এবং ইউকিওর একদম হুঁশ উড়ে যায়। তাদের সেই বিশাল মহাকাশ যুদ্ধ জাহাজের কথা মনে পড়ে যায়, যাতে ছিল অসংখ্য ক্রু মেম্বার, যেখানে নির্দোষ মানুষ ছিল যারা তাদের সাথে ছিল। টেটসুর এখনও সেই মুহূর্ত মনে আছে যে যখন এই মহাকাশযানটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই কথা শুনে শরীর কাঁপতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সাগামি শুরুতেই এই পরিকল্পনায় একমত ছিল না, কিন্তু এন নামের সেই মেয়েটি তাকে সাহস রাখতে বলে এবং বোঝায় যে যদি সে মহান হতে চায় তবে তাকে অনৈতিক পথ বেছে নেওয়ার সাহস দেখাতে হবে। সে বলে যে ইতিহাসে সব সময় তারাই নায়ক হিসেবে পরিচিত হয়েছে যারা প্রথা ভেঙেছে, মানে নিয়ম ভেঙেছে। আর এন কথা দেয় যে সে তার বুদ্ধি এবং পরিকল্পনা দিয়ে সাহায্য করবে এবং তারা দুজনে মিলেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তখন জানা যায় যে সাগামি যখন একজন পাইলট ছিল এবং তার সেভিয়ার হওয়ার স্বপ্ন দেখত, তখন সেই সময় এন নামের মেয়েটি একটি শাখার গবেষক ছিল। সে সাগামিকে এমন একটি পথ দেখায় যা সে নিজে কোনোদিনই খুঁজে পেত না, কারণ সাগামি কোনোদিনই সৎ এবং সরল পথে সফল হতে পারত না। তাই এন নামের সেই মেয়েটি এমন একটি পথ দেখায় যা অনৈতিক হলেও তার সফলতা অর্জন করা সম্ভব ছিল। এন ছিল সেই পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। তার পরিকল্পনার মধ্যেই সমস্ত কিছু অন্তর্ভুক্ত ছিল। সাগামি মনে করে যে সে সব বাধা অতিক্রম করতে পারলে তার এই সফলতা হয়ে যাবে, অর্থাৎ তার সেভিয়র হওয়ার স্বপ্ন পূরণ হবে। কিন্তু যখন এন মহাকাশ যুদ্ধজাহাজ ধ্বংস করার কথা বলে, তখন সাগামি ভয় পায়। সাগামি বলে সে কেবল জাহাজের কর্মীরাই মারা যাবে না, বরং এই মিশন যদি ব্যর্থ হয় তাহলে কাইজুদের দল পৃথিবীতে পৌঁছে যাবে, তবে হাজার হাজার নয় বরং কোটি কোটি মানুষ মারা যাবে। এন জিজ্ঞেস করে সমস্যা কি শুধু মৃত্যুর সংখ্যা নিয়ে? যদি এই সমস্যা হয় তবে সে এখনই পিছিয়ে আসতে পারে এবং নিজের ক্ষমতা অনুযায়ী সাধারণ জীবন কাটাতে পারে। সাগামি তখনই বুঝতে পারে যে তার ফিরে যাওয়া সম্ভব নয়। সে আগেই অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছে, তার এই স্বপ্ন পূরণ করতে অনেককেই মেরে ফেলেছে। তাই সে এনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুমতি দেয়। পরিকল্পনা ছিল যে অপারেশন ফাইনাল ব্যাটল, অর্থাৎ টেটসু এবং ইউকিও যে মহাকাশে ফাইট করতেছে এর ঠিক আগে শাখা পরিদর্শকগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। অর্থাৎ সেই পরিদর্শনগুলো টেটসুর বাবা করতেছিলেন। সাগামি এনের জন্য সময় এবং মহাকাশের ভিতরে ঢোকার একটি ব্যবস্থা করে দেয়, যার কারণে এন সেই ভাইরাসটি মহাকাশযানে আপলোড করে দিতে পারে এবং ব্যাটলশিপের পথের আলাদা আলাদা কোণে ছড়িয়ে দিতে পারে। এন আবার সাগামিকে মনে করিয়ে দেয় যে যখন টেটসু মারা যাবে তখন পুরো পৃথিবী শুধুমাত্র তাকেই, অর্থাৎ সাগামিকেই সেভিয়র মানবে। কিছু সময় পর সেই শাখার মধ্যে জাপান শাখার আগুন লেগে যায়। কারিগর পরিচালক অর্থাৎ টেটসুর বাবা সেই সফরের আদেশ দেন। সেখানে সাগামি উপস্থিত ছিল। সে মনে খুশি ছিল, কারণ সে এনকে তার পরিকল্পনা সফল করার জন্য প্রয়োজনীয় সময় করে দিয়েছিল। কিছুক্ষণ পর এন তাকে জানায় মিশন সফল হয়ে গেছে, আমার যে ভাইরাসটি ছিল সেটা আমি সেখানে দিয়ে দিয়েছি। তারপর আমরা দেখি 2034 সাল, অর্থাৎ সেই ইন্টারগ্যালেকটিক কাইজুর সময়ে স্নোম্যানের প্রজেক্টটি পৃথিবী থেকে রওনা হয়। সাগামি তাদের যেতে দেখছিল এবং তার বিশ্বাস ছিল যে সে এখন অবশেষে পৃথিবীর সেভিয়র হবে। কিন্তু সেই বছরই 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেই স্নোবলের ঘটনাটা ঘটে। পুরো পৃথিবী বরফে জমে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছিল না। সব দিকে বিশৃঙ্খলা তৈরি হয়, কারণ সব দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বরফের ঘটনার কারণে মানুষ বলতেছিল যে এখন সব শেষ হয়ে গেছে এবং পৃথিবীও শেষের পথে। এখন তাদের কাছে শুধু কোনো মতে বেঁচে থাকার পথ খোলা আছে। সাগামি এই সত্য মেনে নিতে পারতেছিল না। সে নিজেকে বিশ্বাস করাতে পারতেছিল না। সে মনে করতেছিল বারবার যে এটা মিথ্যে, এটা কোনোভাবে হতে পারে না। টেটসু এবং ইউকিও চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং এসব কথা শুনতে থাকে।
থাকে, অর্থাৎ আবারও অনুতপ্ত হতে দেখে। নিজেকে জিজ্ঞেস করে কেন সে এখনো সেই সেভিয়র হতে পারল না? সত্যিই কি তার স্বপ্ন এত ভুল ছিল? এই সমস্ত কথা শুনে টেটসু রেগে ফেটে পড়ে। সে জানতে পারে যে এই ব্যক্তি সে স্পেস বা ওই মহাকাশযানটি ধ্বংস করেছিল, যেখানে অনেক নিষ্পাপ মানুষ ছিল, এবং সে সামনে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। টেটসুর সেই দিনের স্মৃতি আজও তার মনে কষ্ট দেয়। রাগের মাথায় সে ঘুষি মারার জন্য এগিয়ে যায়, কিন্তু তার মুখ দেখা মাত্র সে থেমে যায়, কারণ সে কাঁদতেছিল। চোখের জলে সে ধীরে ধীরে বলে, আমি আর আমার মতো মানুষ হয়ে থাকতে চাই না, আমি আর সেভিয়র হতে চাই না। এবং টেটসু পুরো চেষ্টা করে যাতে রাগ ঝাড়তে পারে, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে বাধ্য করতে পারে না। সে কিছুটা হলেও বুঝতে পারছিল যে সাগামি কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। সে নিজের রাগকে চেপে রেখে জিজ্ঞেস করে যে সাগামি কি সত্যি সেভিয়র হতে চায় বা হতে চেয়েছিল। ইউকিও অবাক হয়ে এসব কিছু দেখতেছিল, কারণ এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও টেটসু তার দুশ্মনের সাথে সে কথা বলতে এসেছে এবং তাকে বোঝানোর চেষ্টা করতেছে। তখন টেটসু সাগামিকে বলে আসলে সে কেন সেভিয়র হতে চায়, যখন এই কাজের ভালো দিক খুবই কম। এই কাজে শুধু কষ্ট না, বরং নিজের কাঁধে হাজার হাজার মানুষের রক্ষা করার বোঝা চলে আসে। ইউকিও টেটসুর এই সরাসরি কথাবার্তা নিয়ে বেশ ঘাবড়ে যায়, কিন্তু ইউকিও তাকে সাহস দেয়। সাগামি টেটসুর কথা বুঝতে পারে না। তখন টেটসু তাকে বলে সে যে সেভিয়রের জীবন আসলে কেমন হয়। সে বলে সেভিয়র হওয়ার পর তুমি তোমার বন্ধু বানাতে পারবে না, সাধারণ বাচ্চাদের মতো স্কুলেও যেতে পারবে না, যখন লড়াই চলে না তখনও বেশিরভাগ সময় ট্রেনিং এই কাটে। সারা বিশ্বে ক্রমাগত লড়াইয়ের কারণে শরীরের পুরো রুটিন বিগড়ে যায়, অর্থাৎ তুমি তোমার এন্টারটেনমেন্টের জন্য কোনো সময় পাবে না। যখন সেভিয়র হবে সোশ্যাল মিডিয়াতেও তোমাকে নিয়ে সবাই নানা রকম কথাবার্তা করবে। তো তখন টেটসু তার সেভিয়র নিয়ে এই সমস্ত কথা বলতে থাকে এবং সাগামি চুপচাপ শুনতে থাকে। কিন্তু ইউকিও দেখে অবাক হয়ে যায় যে দুজনের মধ্যে সত্যিই গম্ভীর আলোচনা করছে, কিন্তু সাগামি তখনও সেভিয়র হওয়ার নিজের স্বপ্ন ছাড়তে পারতেছিল না। টেটসু বুঝতে পারতেছিল যে সাগামি তার সেভিয়র হওয়ার স্বপ্ন নিয়েই আছে। তাই টেটসু আরো বলে, সে বোঝানোর চেষ্টা করে যে সেভিয়রের কাজ মানুষকে মারা নয়, বরং রক্ষা করা। সেভিয়র শুধুমাত্র কাইজুদেরকেই মারে, মানুষদেরকে না। এই কথা শুনে সাগামি একটু স্তম্ভিত হয়ে যায়। তার সেই দিনের কথা মনে পড়ে যে যখন সাগামিকে টেটসু কাইজুর হাত থেকে একবার বাঁচিয়েছিল। সাগামি কাঁদতে থাকে এবং বলে যে সে যদি সবসময় ঠিক এবং সৎ পথে চলতো তবে সে কোনোদিন এগিয়ে যেতে পারত না। সে যত পরিশ্রমই করতো না কেন, পৃথিবী কোনোদিনই তাকে চিনত না। এই পৃথিবীতে সাধারণ মানুষের কোনো ইচ্ছার মূল্য নেই। সে বলে সেভিয়র হওয়ার জন্য সে যে কোনো কিছুই করতে প্রস্তুত ছিল, কারণ তার কাছে সেভিয়র হওয়াটা খুবই জরুরি ছিল। সে তার ছোটবেলার কথা মনে করে যে সে এমন মানুষ হতে চেয়েছিল যাকে কিনা সবাই প্রয়োজন মনে করে। সাগামির বিশ্বাস ছিল যে সে কোনোদিন সেভিয়র হতে পারবে না যতক্ষণ না সে উপরে থাকা মানুষদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। তাই সে ঠিক করে নিয়েছিল যে যারা তাকে সেভিয়র হিসেবে স্বীকার করে না তাদেরকে সে রাস্তা থেকে সরিয়ে দিবে। টেটসু তার কথা মন দিয়ে শুনে। তার চিন্তা সে বুঝতে পারে না, তবুও টেটসু তার কথাগুলো বুঝতে পারে। তার ইচ্ছার কথাগুলো সে উপলব্ধি করতে পারে। কিছুক্ষণ ভাবার পর টেটসু এমন একটি উত্তর দেয় যা শুনে সবাই চমকে যায়। সে বলে, তুমি যদি এতই সেভিয়র হওয়া নিয়ে পড়ে আছো, হওয়ার জন্য উদ্যত হয়ে আছো, তাই তুমি সেভিয়র হয়ে যাও। এটি শুনে ইউকিও সাগামি দুজনে স্তম্ভিত হয়ে যায়। টেটসু নিজেও এক মুহূর্তের জন্য একদম অবাক হয়ে যায়। তারপর সেভিয়র হিসেবে কাটানো তার সমস্ত কথা মনে পড়ে যায়। সেই দিনগুলো ভাবতে থাকে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।